প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। এটিএন নিউজে আমরা নিউজ আর এক্সট্রা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিজয়ের শুভেচ্ছা প্রথমত, এবং আপনারা জানেন এটিএন নিউজ গত 3 দিন ধরে বিশেষভাবে আমরা আয়োজন করেছি আমাদের সাধারণ মানুষের একাত্তরে তারা কেমন লড়েছেন, তাদের ব্যক্তিগত পারিবারিক লড়াইয়ের বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি। ৭১ শুধু কেবল কোনো সামরিক যুদ্ধের বা রণাঙ্গনের বিষয় নয়, সে সময় পরিবারগুলো, মানুষগুলো, আমাদের নারীরা কেমন লড়েছিলেন সে বিষয়গুলো আমরা জানার জন্যে বিশেষভাবে গত ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে আজ বিজয় দিবস পর্যন্ত ৩ দিন ধরে সাধারণ মানুষের একাত্তরের ঘটনাবলী শোনার চেষ্টা করছি মানুষে হোক বিজয়ের লড়াইয়ের গাঁথা শোনার। মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সাম্প্রতিক সময়কালে বিশেষভাবে যে সাম্প্রদায়িক এবং জঙ্গি সহিংসতা চলছে, সেই প্রেক্ষাপটে এটিএন নিউজ ১ ডিসেম্বর থেকেই বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। সংবাদে আমরা প্রতিদিনই বিশেষ বিশেষ দিক নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করছি। তার সাথে এই যে বিশেষ ৩ দিনের আয়োজন, যেটাকে আমরা বলছি মানুষে হোক বিজয়, সেই বিজয় গাঁথাগুলোর মধ্যে আমরা গত ৩ দিনে আপনারা যারা দেখেছেন তারা ইতিমধ্যে জানেন যে আমরা ইতিমধ্যে আজকের পর্ব, চলমান যে পর্বটিতে আমরা প্রবেশ করেছি সেটি ছাড়া ইতিমধ্যে আমরা ৩৪ জনের সাথে কথা বলেছি, যেখানে ২০ জনের মতো ছিলেন খুবই সাধারণ মানুষ। তাদের ব্যক্তিগত লড়াই, তাদের লড়াইয়ের মানবিক দিক, সাহসিক দিকগুলো আমরা জানার চেষ্টা করেছি। এর মধ্যে তার বাইরে গবেষক ছিলেন, সাহিত্যিক ছিলেন, শিল্পী ছিলেন, তাদের কথাও জানার চেষ্টা করেছি। এখন আমরা যাদেরকে আজকের পর্বে আমন্ত্রণ জানিয়েছি, আমরা তাদের সবাইকে, তার ৩ জনকেই আমরা জানি। তারা সবাই ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করলেও বিভিন্ন সালে গোটা পাকিস্তানের সময়টা গেছে বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক লড়াই করতে গিয়ে, বুদ্ধিভিত্তিক নির্মাণের লড়াই করতে গিয়ে। আসুন প্রথমে আমরা তাদের সাথে আজকে পরিচিত হই, কারা আছেন আমাদের এই পর্বে। আমাদের সাথে আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা এবং আইনবিদ। আছেন অধ্যাপক মাহফুজা খানম। আমরা যে বিশেষ কারণে আমরা অধ্যাপক মাহফুজা খানমকে আমন্ত্রণ জানিয়েছি, প্রথমত হলো মুক্তিযুদ্ধ বলতেই আমরা সবসময় বুঝি যে এটা হচ্ছে শোনায় এমন যেটা একটা পুরুষেরই যুদ্ধ কেবল, কিন্তু মুক্তিযুদ্ধে নারীর বিশাল ভূমিকা ছিল, সেটা আমরা বুঝতে চাই। এবং এখনও এটা বড় ব্যাপার যে নারীর ভূমিকাগুলো বোঝার জন্য একজন নারীকেই আমন্ত্রণ করতে হয়, সেটাও আমাদের জন্য খুব স্বস্তিদায়ক নয়। কিন্তু আপনি আরেকটা বড় যে কারণ, সেটি হলো আপনি ৬৬-৬৭ সালে যে প্রথম নারী ডাকসুর সভাপতি, আপনি সেই জন। আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ। আমাদের সাথে আছেন ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর এমিরিটাস, এবং ৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্বে আপনি ছিলেন। পুরো সময়টায় আপনার নানা ভূমিকা আছে, বিশেষ করে সাংস্কৃতিক আন্দোলনে, রবীন্দ্র জয়ন্তী ১৯৬১ সালে, সে সময় আপনার একটা বড় ভূমিকা আছে। আমরা সেই বিষয়গুলো শুনব, মানুষের লড়াইয়ের বিষয়গুলো আমরা শুনতে চাই। প্রিয় দর্শক, আমাদের বীরত্বের পাশাপাশি অনেক ত্যাগের যে মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই রক্ত, সেই ত্যাগ, সেই মৃত্যু আমরা স্মরণ করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। এই মৃত্যু এবং ত্যাগের মধ্য দিয়ে সেদিন অনন্ত সম্ভাবনা নিয়ে দাঁড়িয়েছিল বাঙালি স্বাধীনতার জন্যে। কিন্তু সেই স্বাধীনতার
প্রেক্ষিতটি অনেক ঘটনাবহুল এবং আমাদের সে সময় একটা বড় বিষয় ছিল ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার পরও স্বাধীনতার লড়াই যখন শুরু হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তার প্রক্রিয়ার মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্রটি তৈরি করা এবং মুজিবনগর সরকার গঠন করা একটা বড় প্রক্রিয়া ছিল। সেখানেও লড়াইয়ের ব্যাপার আছে। আমরা চলুন দর্শক শুরুতেই সে বিষয়ে কথা বলার চেষ্টা করি। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনি নিজে স্বাধীনতার ঘোষণাপত্র রচনার সাথে যুক্ত, উদ্যোগের আপনার বড় উদ্যোগী ভূমিকা রয়েছে সে বিষয়ে। আপনারই রচনার মধ্য দিয়ে সেটি সামনে এসেছে। একটু যদি বলেন সেই লড়াইটা কেমন ছিল? আমার নিজের চিন্তা এবং ধারণা যেটা ছিল, যেটা যে কারণে এই বিষয়গুলো আমার বুঝতে সহজ হয়েছে, যে পয়লা মার্চ থেকে শুরু করে যে ২৫শে মার্চ পর্যন্ত যে এই দেশ পরিচালিত হয়েছিল একটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, যার শীর্ষস্থানে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণনন্দিত যে নেতা। অতএব সেদিক থেকে আমি ধরে নিয়েছিলাম আইনের দৃষ্টিতেও যে একটি সরকার শুধু ডিফ্যাক্টো সরকার ছিল তাই না, এটা ডিজুরো, বরং এই সরকারের চাইতে এটা লেজিটিমেসি অনেক বেশি ছিল, কারণ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। সেই জন্য যখন তাজউদ্দিন সাহেবকে নিয়ে আমরা পার হচ্ছি, আমি কুষ্টিয়াতে প্রথমে গেলাম, কারণ এটা আমার জেলা ছিল, যেটা জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলাম, তো সংগঠনগুলো আমার নিজের হাতে করা, তো আমি জানি যে ওখানে আমরা প্রস্তুত ছিলাম। এবং যাওয়ার পরও দেখলাম যে ইতিমধ্যেই আমরা একটা ফুল রেজিমেন্ট, বেলুচ রেজিমেন্টকে আমাদের কর্মীরা, আমাদের ওখানকার পুলিশ, বিডিআর, তৎকালীন সময় যে পিআর ছিল, এরা মিলে তার টোটালি ম্যাসাকার করে দিয়েছে। আমাদের অস্ত্রশস্ত্র পেয়েছি। তো সময় সকলেই বলছেন যে আপনারা দিল্লিতে যান, ওপারে যে আমাদের ট্যাঙ্ক নিয়ে এসে দেন। আমরা তখন এত উচ্চ মার্গে ছিলাম যে ট্যাঙ্ক নিয়ে আসলে আমরা ক্যান্টনমেন্ট দখল করে ফেলতে পারবো, যশোর ক্যান্টনমেন্ট। কারণ ওই যে কুষ্টিয়ার ওই ব্যাটেলটা খুব সিগনিফিক্যান্ট, আমি ডিটেলসটা এখন বলছি না। তো সেই সময় যাওয়ার সময় বললাম যে তো আমাদের সাথে তৌফিক এলাহি চৌধুরীকে পেলাম চুয়াডাঙ্গে, তো মেহেরপুর এসডিও ছিল, আর ওই এসডিপিও ছিল তখন ঝিনাদার। তো ওদের দুজনকে পেলাম। তো ওদেরকে বললাম যে আপনারা যে বলবেন যে বাংলাদেশ সরকারের উচ্চপদে দুজন নেতা, তারা কথা বলতে চান আপনাদের প্রধানমন্ত্রীর সাথে, অর্থাৎ সে ব্যাপারে তারা বর্ডার পার হবে যদি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। অতএব আমরা গভর্নমেন্ট ক্লেম করেই কিন্তু ওখানে গেছি, এবং সেই জন্য আমাদের গভর্নমেন্ট করাটা নতুন কিছু বিষয় না। এবং পয়লা তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত যারা দেশ পরিচালনা করছেন, বঙ্গবন্ধু ছিল তখন, তো উনি বন্দী হয়েছেন পাকিস্তানের কারাগারে, তখন বাকি যে ৪ জন ছিল তার ভিতর থেকেই আমাদের সরকার গঠিত হয়েছে এইভাবে যে তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুকে আমাদের প্রেসিডেন্ট করে, এবং তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম সাহেব ভাইস প্রেসিডেন্ট, তিনি এই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন। তো সেই জন্য আমাদের একটা লিগ্যাল মাইন্ডটা আমাদের সবসময় কাজ করেছে, এবং যেটা আমরা পরবর্তীতে যে বিদেশি সাংবাদিক বা যারা রিপ্রেজেন্টেটিভস এসেছেন তাদের কাছেও এইটা আমরা বলতে পেরেছি, এবং সেটা থেকে যে আমরা যদি কোনো লিগ্যাল গভর্নমেন্ট থাকে, উই আর দ্য অনলি লিগ্যাল গভর্নমেন্ট। তো সেই প্রেমিসটা আমাদের প্রথম থেকেই খুব সবল ছিল, এবং আমাদের ঘোষণাপত্র সেই কথাগুলো আমরা লিখেছি এবং বলেছি। এবং ওখানে যে এবং আমরা সেখানে জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের যে গভর্নেন্স ইত্যাদি আছে সেগুলো আমরা মেনে চলবো, এগুলোর প্রতিশ্রুতি কিন্তু আমাদের ঘোষণাপত্রের ভিতরে রয়েছে। মুজিবনগর সরকার গঠন এবং শপথ নেওয়ার আগে এই ঘোষণাপত্রটি তৈরি করতে হয়েছিল, কিন্তু সেই সময়টা তৈরি করার প্রক্রিয়াটি যদি একটু ছোট্ট করে আমাদের বলেন। এটা একটু এই বিষয় হয়েছিল যে আমাদের অনেক সময় প্রশ্ন আসে, নানা সময় আমরা সমালোচনা শুনি যে এই ডকুমেন্ট, এই লিগ্যাল ডকুমেন্টটি কিংবা ঐতিহাসিক দলিলটি তৈরির সময় আমরা কি একটু ওয়েস্টার্ন ভাব চিন্তাধারা তাড়িত ছিলাম, না আসলে আমাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনই ওখানে ঘটেছিল? হ্যাঁ, আমাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন তো বটেই, কারণ এবং আমরা যে জাতিসংঘের যে মূল সনদ এবং তার ভিত্তিতে যে দুটো কভেনেন্টস তৈরি হয়েছিল, কভেনেন্টস অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আর হচ্ছে কভেনেন্ট সোশ্যাল কালচারাল
কালচার অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, সোশ্যাল ইকোনমিক Cultural সোশ্যাল rights, অ্যান্ড কালচারাল cultural রাইটস। rights, জি। এর ভেতরে কিন্তু এই কথাটাই উচ্চারণ করা হয়েছে যে জনগণের প্রতিনিধিদের সরকার গঠন করবার অধিকার আছে, নির্বাচিত প্রতিনিধিদের। জি। এবং দুটো কভেনেন্টসেরই আর্টিকেল 1 একই কথা বলছে, এবং খুব এটা কমন আর্টিকেল অফ দিস টু কভেনেন্টস। তো সেদিক থেকে যে আমাদের অধিকার ছিল সেটা স্পষ্ট। তবে ওই লেখাটা ব্যাপারে একটা বিষয় আছে যে আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন ছিলেন তারা বললেন যে না, এখন আমাদের যুদ্ধের ক্ষেত্রে মাঠে যেতে হবে, সেখানে আমাদের যুদ্ধ করতে হবে, এখন সরকার খেলা এটা ঠিক হবে না। এবং তারা খুব ইমোশনালি এবং অত্যন্ত বলিষ্ঠ হয়ে বললেন যে এখন চলেন আমরা লিবারেশন কাউন্সিল করি। তো এই যে তো তখন আমি তাদেরকে বললাম আমাকে এই জিনিসটাকে গ্রহণ করতে টেক আপ করতে হলো, কারণ তাজউদ্দিন সাহেব আর আমরা তো যে অলরেডি সরকার গঠনের বিষয়টা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা পজিশন আমরা নিয়েছি, এবং ফিরে এসে কলকাতাতে যে এরকম একটা অবস্থা ফেস করতে হবে এটা ভাবি নাই। তো আকস্মিক তার মানে মুক্তিযুদ্ধ তো চলছে, কিন্তু ভেতরে আরেকটা লড়াইও চলছে। হ্যাঁ, লড়াই বলেন বা একটা পারসেপশনস আছে যেটা আমাদের পারসেপশনস থেকে একটু ভিন্ন ছিল। তো তখন আমি তাদেরকে কতগুলো যুক্তি দিলাম। একটা যুক্তি হচ্ছে যে বাংলাদেশ তো 12 ভূঁইয়া দেশ, তো আপনি একটা লিবারেশন কাউন্সিল করলে আরও 11টা হবে না, কোনো গ্যারান্টি দিতে পারেন কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে আমরা যে আশ্রয় নিয়েছি সেই আশ্রয় নিয়েছি এমন একটা জায়গাতে যে খুবই সেন্সিটিভ অবস্থা, এখানে নাক্সালাইট মুভমেন্ট চলছে এবং তারাও খুব কনসার্ন তাদের সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গলে, এবং আর্মস এমন ব্যাপারগুলো যেগুলো ব্যবহৃত হচ্ছে। তো এখন কার হাতে আর্মস দেবে সেটা তাদের প্রতি একটা বড় রকমের কনসার্ন সৃষ্টি হবে, সেটা একটা। আর দ্বিতীয়ত বললাম যে যখন আপনার এই ধরনের রিভলিউশনারি কাউন্সিল পৃথিবীতে যা কিছু আছে তার কোনোটাই সাকসেসফুল হয়েছে বলে আমি দেখি না। কারণ এই যে তামিলসরা ফাইট করছে তাদের জন্য, সেটা সাকসেসফুল হয়নি। এখানে কাশ্মীরে মুজাহিদরা বহুদিন থেকে ফাইট করছে কাশ্মীরের জন্য, সেটা কোনো ফল লাভ করেনি। তখন 1.5 মাস 2 মাস আগে বাইফ্রাতে নাইজেরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বিচ্ছিন্নতাবাদী বলে তাদেরকে এমন ক্রাশ করলো যে পৃথিবী তাকেও দেখলো না, দুর্ভিক্ষ হলো, বহু লোক মারা গেল। তো এই বিষয়গুলো, এবং আমি বললাম যে ইয়েতে যে একটাই মাত্র দৃষ্টান্ত ইতিহাসে আছে যেখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা তাদের স্বাধীনতা যুদ্ধ করেছে, সেটা সাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভসরা। এবং আমরাও যখন এই নির্বাচনে যাব তখন ফলে তখন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আপনারা সেই সরকারটি গঠিত হলো, এবং সেটা দেখলাম যে সেখানে আপনারা যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, মানবিক মর্যাদা এবং ওইটা বলছি সামাজিক ন্যায় বিচারের ওইটা যেদিন আলোচনা হলো তার ভিতরে অনেক কিছুই এসেছে, অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। তখন আমার মনে হলো যে একটা ঘোষণাপত্র আমাদের দরকার। জি। তো সেদিন ওই রাত্রে বসে ওইটা ড্রাফট করি। ভোরবেলা 10 তারিখ হলো, তখন আমরা ওইটাকে নিয়ে আমাদের একটা শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা লো ফ্লাইং একটা ইয়ে দিয়েছিল প্লেন, তো ওইটাতে 6 সিটার প্লেন ছিল। তো সেখানে শেখ ফজলুল হক মনিও ছিল, আমাদের ইয়াঙ্গার জেনারেশন থেকে তোফাইল আহমেদ ছিল, আর তাজউদ্দিন সাহেব আর মনসুর আলী সাহেবেরা ছিলেন। তো আমরা পরে তোরা পাহাড়ের কাছে যে ওখানে আমাদের প্লেনটা ল্যান্ড করলো, তো তখন ওই আমরা খোঁজ করে জানলাম যে সৈয়দ নজরুল ইসলাম সাহেবও কাছে আছেন। অ্যাকচুয়ালি প্রথম রাত্রেই তাজউদ্দিন সাহেব সবার নাম লিখে দিয়েছিলেন, যে প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে অল দ্য এমপিস নাম দিয়েছিলেন। খুব শার্প মেমোরি ছিল, এবং সেই লিস্টটা বিএসএফ হাতে দেওয়া হয়েছিল টু সেন্ড দ্য মেসেজ অল অ্যারাউন্ড দ্য বর্ডার, যাদের বর্ডার কাছে এসে থাকে। তো আমরা অনেক জায়গায় থামলাম, কিন্তু আমরা ইয়েটা পেলাম ওখানে। যে এরপরের ঘটনা আমরা আপনার কাছে আরেকটু শুনবো সময় নিয়ে। আমরা একটু অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী আপনার কাছে যেতে চাই যে আপনি দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করছেন, এবং একটা বুদ্ধিভিত্তিক লড়াই, মানবিক মর্যাদার লড়াই, রাজনৈতিক লড়াইয়ের মানুষ আপনি। আমরা স্বাধীনতার 45 বছর পরও শুনি, এখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম বললেন যে আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র নামক একটি খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল, যেখানে পরিষ্কারভাবে
সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। তারপর আমাদের শুনতে হচ্ছে যে আমাদের ঠিক মুক্তিযুদ্ধের চেতনাটি ডিফাইন নয়, সুনির্দিষ্ট করা নয়, এক এক রাজনৈতিক দলের কাছে এক এক রকমভাবে আসে এবং সেটা নিয়ে আমরা কোনো মীমাংসিত কোনো একটা জায়গায় দাঁড়াতে পারি না। এটা কেন হলো? আপনার পর্যবেক্ষণটি কি? আপনি গোটা আন্দোলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসা মানুষ, আপনি কি দেখেন এর মধ্যে? আসলে ঐতিহাসিকভাবে দেখলে আমরা তো স্বায়ত্তশাসনের জন্য লড়াইটা করছিলাম, তারপরে এটা স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, তারপরে এটা মুক্তিযুদ্ধে পরিণত হলো। তো খুব দ্রুত কিন্তু এই ধাপগুলো আমরা অতিক্রম করলাম। তো এখন মুক্তিযুদ্ধের চেতনা যে গড়ে উঠেছে ভেতর থেকেই, এবং সেটার মধ্যে আমাদের সংবিধানে, এই আদি সংবিধানে সেই জায়গাতে ৭২ যে যে রচিত ৪টে সংবিধান। মূলনীতির কথা আছে, জি, সেই ৪টে মূলনীতির মধ্যেই কিন্তু আমরা একটা চেতনার অবয়ব পাই, যে এখানে জাতীয়তাবাদ আছে, ধর্মনিরপেক্ষতা আছে, গণতন্ত্র আছে এবং সমাজতন্ত্রের কথাও আছে। তো এই ৪টে মিলিয়ে যদি আমি দেখি তাহলে বলতে পারবো যে এই চেতনাটার একটা অবয়ব এখানে পেলাম, জি, যে এখানে জাতীয়তাবাদ, কিন্তু এই জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এবং ধর্মনিরপেক্ষতা হচ্ছে প্রথম পদক্ষেপ গণতন্ত্রে যাওয়ার জন্য। এবং গণতন্ত্র যদি পূর্ণাঙ্গ গণতন্ত্র হয় এবং যথার্থ গণতন্ত্র আপনি চান, তাহলে আপনাকে সমাজতন্ত্রে যেতে হবে। তো এইটা মিলে যদি আমরা করি, আমার নিজের যা ধারণা, যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা তাই বুঝবো যে কেবল স্বাধীনতা বুঝবো না, স্বাধীনতা তো দরকারই হবে রাজনৈতিক, কিন্তু সমাজে কি ঘটছে সেটাও দেখতে হবে। এবং এই ৪টে যে মূলনীতির মধ্য দিয়ে যেটা বেরিয়ে আসছে মূল কথাটা, সেটা হচ্ছে সমাজে একটা মৌলিক পরিবর্তন দরকার ছিল, একটা সামাজিক বিপ্লব দরকার ছিল। এইভাবে আমরা দেখব যে স্বাধীনতা এবং সাম্য, যে আপনি যে সাম্যের কথা বললেন, সেইটা গুরুত্বপূর্ণ, যে স্বাধীনতার ঘোষণা এবং সাম্যও দরকার হবে। সাম্যটা, অর্থনৈতিক সমস্যাটা ছিল পাকিস্তান আমলে, ধরেন আঞ্চলিক বৈষম্য ছিল, তো আঞ্চলিক বৈষম্যের তো মীমাংসা হয়ে যাবে স্বাধীনতার মধ্য দিয়ে। তখন কি দাঁড়াবে? তখন তো শ্রেণী বৈষম্য থাকবে, এবং এই শ্রেণী বৈষম্যটা দূর করতে হবে, যেটা পাকিস্তান আমলে দূর করা সম্ভব ছিল না, ব্রিটিশ আমলে সম্ভব ছিল না। এবং পাকিস্তানের যে উন্নতি হচ্ছিল, সেইতে কেবল যে আঞ্চলিক বৈষম্য তৈরি হচ্ছিল তা না, শ্রেণী বৈষম্য তৈরি হচ্ছিল। আমরা বাংলাদেশের মানুষ যে জন্য সংগ্রাম করলাম, সেটা হচ্ছে যে ওই বৈষম্যটা থাকবে না। আঞ্চলিক বৈষম্যের শেষে আমরা এমন একটা সমাজে যাব যেখানে কতগুলো মূল জিনিস বেরিয়ে আসবে। যেমন ১ নম্বর হবে, আমার নিজের মনে হয় যে যদি আমি এটাকে ব্যাখ্যা করি, যে সকল নাগরিকদের অধিকার এবং সুযোগের সাম্য থাকবে। কেবল অধিকার না, সুযোগও থাকবে। সকলেই যে সমান হয়ে যাবে তা না, কিন্তু সকলের জন্য সমান সুযোগ থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে, যে ক্ষমতা কোনো একটা জায়গায় থাকবে না, ক্ষমতা সর্বত্র ছড়িয়ে যাবে, এবং এই ক্ষমতার নিয়ন্ত্রণ থাকবে, যে সর্বব্যাপ্ত ক্ষমতা, তার নিয়ন্ত্রণ থাকবে প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে। এই শর্তগুলি যদি আমরা মানি, বা তাহলে কিন্তু আমরা একটা সমাজ পাই, যে সমাজকে আমরা মুক্ত সমাজ বলতে পারি। রাষ্ট্রীয় স্বাধীনতা এবং সামাজিক মুক্তি, এই দুটো ঘটবে। এবং এই জন্য আমি এক কথায় যদি আমাকে জিজ্ঞেস করেন বলতে, তাহলে আমি বলবো এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা সামাজিক বিপ্লবের চেতনা। আমি এইভাবে দেখি। ডক্টর সিরাজুদ্দিন চৌধুরী, আপনি যেটুকু বললেন আমাদেরকে, আমি যদি একটু আরও সহজ করে বোঝার জন্যে, সেটা হলো যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে করেছি এবং আমাদের বিজয়ের মধ্য দিয়ে আঞ্চলিক বৈষম্য পাকিস্তানের সাথে হয়তো দূর হয়েছে, কিন্তু আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে স্বাধীনতা পরবর্তীতে আমাদের নিজস্ব বৈষম্য, সামাজিক বৈষম্য বেড়েছে, যে ক্ষেত্রগুলো আপনি উল্লেখ করলেন। আমি স্পষ্ট বলবো শ্রেণী বৈষম্য, তা না হলে বুঝতে সুবিধা হবে যদি আমি শ্রেণী বৈষম্য বলি। আচ্ছা, শ্রেণী বৈষম্য কিন্তু ছিল, আগেও ছিল, কিন্তু ওই শ্রেণী বৈষম্যটাকে আমরা অবদমিত করতে পেরেছি, বা মনে করেছি যে আগে আঞ্চলিক বৈষম্যটা দূর করতে হবে। আঞ্চলিক বৈষম্য দূর হলো, এখন আমাদের নিজেদের মধ্যে মীমাংসা করতে হবে, যে আমাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্য মানে আপনি ওই যে, আমি মনে করি যে ওই প্রথম কথা হচ্ছে অধিকারের সাম্য এবং সুযোগের সাম্য, সুযোগের সমতা। জি, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা যেতে চাই অধ্যাপক মাহফুজা খানম, আপনি নিজে বিশেষ করে বাংলাদেশের প্রথম নারী ভিপি ছিলেন ডাকসুর ১৯৬৬ সাল এবং ৬৭ সালে, সমস্ত ৬৮ পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হয়েছিল।
কিন্তু একটু করে যেটা ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বললেন বৈষম্যের কথা, আমরা মুক্তিযুদ্ধের আলোচনায় কিন্তু মুক্তিযুদ্ধের আলোচনার মধ্যেও, মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোচনার মধ্যেও আরেক ধরনের বৈষম্য দেখতে পাই। মুক্তিযুদ্ধের আলোচনা বলতেই মাঝে মাঝে যেন এটা এক ধরনের পুরুষের যুদ্ধ মনে হয়। ফলে আপনার কি মনে হয় এরকম হয়ে গেল কেন? মূলধারার ইতিহাসের কথা বলছি আমরা, সাধারণভাবে এখনো পর্যন্ত যেটুকু কাজ, যে ধারণা, যে পারসেপশন, আপনি কি বলবেন? আপনারা তো লড়াই আচ্ছা, করেছেন। ধন্যবাদ। আমি আজকের এই 46তম বিজয় দিবসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, আমাদের জাতীয় 4 নেতা এবং 30 লক্ষ বাঙালির আত্মদান এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা অর্জন করেছি, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনি যে কথাটি বললেন, কেন শুধু পুরুষের মুক্তিযুদ্ধ চিন্তা করি আমরা, আপনি তো সেটাই প্রশ্ন মানে একটা করেছেন, perception আছে। পারসেপশনটা। এটার কারণ হচ্ছে যে আমাদের এই সমাজটা তো দীর্ঘদিন যাবৎ পুরুষতান্ত্রিক একটা সমাজের মধ্যে আমরা বসবাস করছি। সমস্ত বীরত্ব, শৌর্য, বীর্য হচ্ছে পুরুষের, নারীর কিন্তু সেই শৌর্য বীর্যকে আমরা দেখতে চাই না। এই যে মানসিকতা সকল জনসাধারণের ভেতরে, মানুষের ভেতরে, পুরুষদের ভেতরে এবং নারীরও এই যে কনসেপশনটা আছে, এর ফলে নারীও কিন্তু নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে চিন্তা করার ক্ষমতাটা কিন্তু ওইভাবে প্রসারিত হয়নি। এটা একটি প্রশ্ন বলবো আমি। এটাই আমি বলবো যে এটাই একটি বড় কারণ। একটি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে চলেছি, পাকিস্তান আমলে বলুন, মুক্তিযুদ্ধকালীন বলুন, পরবর্তীতে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে দেখছি যে এই যুদ্ধে কজনকে আমরা, কতজন নারীকে আমরা খেতাব দিয়েছি, তাই না? এবং শুধু তাই না, যে নারী মুক্তিযোদ্ধা কজনের নাম আছে আমাদের যে সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের যে নাম আছে, তার মধ্যে কজন নারীকে আমরা ইনক্লুড করতে পেরেছি বা করেছি। মানসিকভাবে আসলে আমরা এটি চাই না, বা আমাদের মানসিক মনস্তত্ত্বের ভেতরে এই নারীকে ওইভাবে আমরা দেখতে পছন্দ করি না। এবং শুধু তাই না, নারীকে আমরা বীরাঙ্গনার উপরে হিসেবেই কিন্তু আমরা প্রতিস্থাপিত করতে চাচ্ছি আজকে দীর্ঘদিন। এবং এই বীরাঙ্গনাদের আবার আমরা মুক্তিযোদ্ধা হিসাবেও কিন্তু স্বীকৃতি দিতে চাইনি এত বছর। আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, কারণ এটা দীর্ঘদিনে সেই 71-এর মহান মুক্তিযুদ্ধে আমি যদি বলি যে নারী পুরুষের সমান সমান অংশগ্রহণ করেছে। 7.5 কোটি মানুষের ভেতরে যদি অর্ধেক আমি নারী বলি, নারী কিন্তু এইভাবে বা ওইভাবে বা সামগ্রিক অর্থে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। পুরুষরা যখন চলে গেছে, খেতে খামারে নারীরা কাজ করেছে, সংসারে কাজ করেছে, ফ্রন্টে কাজ করেছে, হাসপাতালে কাজ করছে। শুধু তাই না, মুক্তিযোদ্ধারা যখন এসছে তাদেরকে রাখা, তাদেরকে খাওয়ানো, তাদের অস্ত্র লুকিয়ে রাখা। আমার নিজের যদি বলি, আমি তো ঢাকাতে ছিলাম, আমার পার্টি পুরোনো পল্টনে ছিলাম। আমার পার্টি, যেহেতু আমার তখন খুব ছোট বাচ্চা, 5 মাসের বাচ্চা ছিল, পার্টি থেকে বলা হলো যে অন্তত ঢাকাতে কাউকে থাকতে হবে, আমি থেকে যাই। এবং আমি মনে করি আমি যেমন এক জায়গা থেকে এক জায়গাতে অস্ত্র নিয়ে গেছি, যারা আহত হয়েছেন তাদেরকে আমার বাড়িতে রেখেছি। এবং এই যে অস্ত্র নেওয়ার কায়দা ছিল, চটের ব্যাগের ভেতরে তরকারি মাছ দিয়ে তার নিচে অস্ত্রটাকে নিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি। আমরা ওপার থেকে যে সমস্ত ইশতেহার আসতো সেইগুলোকে সাইক্লোস্টাইল করেছি। আমি ফিজিক্সের ছাত্রী ছিলাম, ফিজিক্সের কার্জন হলের ভেতরে যেয়ে সেখানে বাইর দিয়ে তালা দিয়ে দিত হীরালাল দাদা, গঙ্গা দাদা, আমাদের যে বেয়ারা ছিল, সেখানে আমরা সাইক্লোস্টাইল করেছি। এমনকি আমি নটারডেম কলেজের ভেতরে তাদের যে সাইক্লোস্টাইল মেশিন ছিল সেখানে যে ফটোকপি করেছি। আমরা নানা ধরনের এক্সপ্লোসিভ তৈরি করেছি, সেইগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আমি নিজে রাসায়নিক দ্রব্য আমরা সংগ্রহ করেছি। বিভিন্ন সময় ধরা পড়াও ব্যাপার ছিল। এবং এই যে বললাম যে মুক্তিযোদ্ধাদের যখন আহত হয়ে আসতেন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য অভিনব কায়দা ছিল। সেটা একটা ঠেলা গাড়ির ভেতরে তাকে শুইয়ে রেখে কখনো মা, কখনো বোন বা কখনো স্ত্রীর ভূমিকা অভিনয় করে তাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতাম। এবং সেইখানে আমাদের বিশেষভাবে যারা আমাদের সাহায্য করেছিলেন সেই সময় ঢাকা শহরে, ডক্টর রাব্বির কথা বলবো, তারপর আমাদের
ডক্টর আলিম চৌধুরীর কথা বলবো, ডক্টর আজিজুর রহমান সাহেবের কথা বলবো। ডক্টর আজিজুর রহমানের স্ত্রী, তিনি তাদের একটা পলিক্লিনিক ছিল এলিফ্যান্ট রোডে, সেখানে আমরা নিয়ে যেতাম আমরা। সুতরাং এবং তার মানে আমার হলো- সঙ্গে শুধু আমি একা নই, আমার সঙ্গে আরো অনেক মহিলা তার মানে ছিলেন। হলো যে মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের ভেতরে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াই ছিল সেটা খুব বেশি তার মানে আমাদের মূলধারার ইতিহাসে আলোচনায় নাই, যতটা রণাঙ্গনের আলোচনা আমরা পাই। আমরা এই আলোচনায় আবার ফিরবো, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, কিন্তু এই আলোচনায় ফিরবো। সম্ভবত একজন দর্শকও আমাদের সাথে ফোনে আছেন। জি, আপনি আপনার নাম বলে আমাদেরকে আপনার প্রশ্ন কিংবা মতামতটি রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিজানুর রহমান উত্তরা থেকে বলছি। জি, বলুন। যে স্যার, আমার প্রশ্ন হলো যে পুরা প্যানেলের কাছে, যে আমরা 45 বছর স্বাধীনতার কথা বলি বা 46 বছর এখন পদের বলি, যেটাই হোক, কিন্তু এখন আমরা তো মূলত স্বাধীনতার পক্ষের যে শক্তিটা, এটা যদি আমি এই 7 বছর আর পিছনের 5 বছর, এই 12 বছরের যদি উন্নতিটা যদি আমি দেখি, তাহলে কিন্তু আমি বলতে পারি যে আমাদের এই উন্নতিটা হয়েছে। কিন্তু আমরা তো অনেক সময় বলি যে আমরা 45 বছরই পারলাম না, এই 45 বছরে পারলাম না, কিন্তু 45 বছরে তো স্বাধীনতার শক্তিটা ক্ষমতায় ছিল না। এখন যে আমরা পারলাম না, যাদের কাছে পারলাম না, তাদেরকে আমরা কেন বরকট করব না? বুঝতে পারছি এটা আপনার আমার এই প্যানেলের কাছে প্রশ্ন এবং তার সাথে কিছুটা মতামত আমরা বুঝতে পারছি। আমরা আলোচনায় আনার চেষ্টা করব আপনার মতামত কিংবা প্রশ্নটি। প্রিয় দর্শক, থাকুন এটি নিউজে, থাকুন মানুষই হোক বিজয়ে। ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে। ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবছে মানুষ সন্তান মোর মার। মানুষকে কেন্দ্রে রেখেই, মানুষের মর্যাদাকে কেন্দ্রে রেখেই আমাদের 71-এ মুক্তিযুদ্ধ কিংবা আমাদের যে স্বাধীনতার লড়াই, সে লড়াইয়ে প্রতিটা মানুষের অংশগ্রহণ, সেটি যে জনযুদ্ধ ছিল, সেই জনযুদ্ধের চেহারা এবং তার চেতনা, সেটা নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করছি। আমরা আলোচনার একটা পর্যায়ে ছিলাম, আবার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছি। ব্যারিস্টার আমিরুল ইসলাম, একটু যদি আপনি বলেন, প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বিরতির আগের আলোচনায় বলছিলেন যে বৈষম্য, স্বাধীনতা পরবর্তীতে বৈষম্য যে চেহারাটা পেয়েছে, তাতে কি তার মানে দাঁড়ালো যে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যা লেখা হয়েছিল মানবিক মর্যাদার জায়গাটা, তার মানে স্বাধীনতা পরবর্তীতে কি আমরা মানবিক মর্যাদা বিরোধী এক ধরনের সমাজ প্রক্রিয়ার মধ্যে চলে গেলাম? বিশেষ করে সম্প্রদায়ে বিভাজন, নারী পুরুষে বৈষম্য, অর্থনীতিতে বৈষম্য, মানুষে বৈষম্য। আমার মনে হয় যে এটা প্রোগ্রেসিভলি আমরা এগোচ্ছি বলে আমি ভাবি। জি। এবং যে জনযুদ্ধের কথাটা আপনি বললেন, এটি সঠিক। এটা মুক্তিযুদ্ধ যেমন, তেমনি এটা আরও ব্যাপক রূপ হচ্ছে জনযুদ্ধ। এবং সেখানে তো আমি মনে করি যে মহিলারা সমান না, অনেক বেশি ভূমিকা পালন করেছিল। কারণ আমি যে গ্রামের চিত্রগুলো দেখেছি, জেনেছি, শুনেছি, রিপোর্টগুলো আমরা কালেক্ট করেছি, তাতে আমাদের সেই গ্রামে কিন্তু পুরুষ মানুষের সংখ্যা তখন কমে গিয়েছিল, ইন দ্য সেন্স যে তারা লুকিয়ে পালিয়ে থাকতে হতো বা যুদ্ধে গেছে, ট্রেনিংয়ে নিচ্ছে ইত্যাদি। অর্থাৎ মহিলাদের সংখ্যা কিন্তু তখন বেশি ছিল, এবং তারাই এই ওখানে মুক্তিযোদ্ধারা আসলে তাদের দেখাশোনা করা, খাওয়ার ব্যবস্থা করা, লুকিয়ে রাখা, এবং তাদের নিজেদের ঘর ছেড়ে দিয়ে সেখানে মুক্তিযোদ্ধাদের রাখার, যেটা মাহফুজ খানম বললেন যে সেখানে অস্ত্র তাদের লুকিয়ে রাখা, এই সমস্ত কাজগুলো তারা করতেন। এবং ক্রাইসিসের সময় মহিলারাই কিন্তু সবচেয়ে বড় দৃঢ় একটা ভিত্তি থাকে, আর সব একটু ডিসিপিটেশন হয়ে যায়। আমরা কিন্তু এর মধ্যে শুনেছি আমাদের এখানে, এর মধ্যে যে সাধারণ বেশ কয়েকজন মুক্তিযুদ্ধের সময় যোদ্ধা এসেছিলেন, তাদের মধ্যে অনেকে বলেছেন যে
নারীরা যেমন মুক্তিযোদ্ধাদের সহযোগী হয়েছেন, আবার অনেক এলাকায় নারীরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলেছেন হাতের কাছে যা ছিল, এমনকি মরিচ দিয়েও তারা অনেক সময় প্রতিরোধ গড়ে তুলেছেন, মরিচ ছুটে। জি, যেটা বলছেন আপনি। মানে আমাদের ইয়েতে বগুড়াতে জি, যে ফার্স্ট রেজিস্ট্যান্সটা হলো, আর্মি যখন আসছে তখন তো মেয়েরা ওই মরিচ ইয়ে করে ওই বাতাসের সাথে উড়িয়ে দিয়েছে, দেখলো মানে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স এটা জি। একেবারে প্রথম দিকে ইয়েতে। তো সেটা ওইভাবে আমি না এটা বিভাজন সৃষ্টি না করে আমি মনে করি যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চরিত্র ছিল, জনযুদ্ধের চরিত্র, সেখানে সকলেই ইকুয়াল পার্টিসিপেন্ট ছিল। জি, অতএব যুদ্ধে কজন নারী গেছেন আর কাছে নাম্বারের বিষয় নয়, আচ্ছা, তারা তো যুদ্ধে গেছেনই। ওই যে আপনার উত্তরবঙ্গে যে মেয়েটি আমরা সে তো বিডিআরে আমার তৎকালীন ইপিআরে আর কি ছিলেন, তো সেই পিআরের রান্নাবান্না করার কাজে ব্যস্ত ছিলেন তারামণি। এবং পরবর্তী তো সে নিজে ট্রেনিং নিয়ে সে সম্মুখযুদ্ধে গেছে। এই যে আমাদের পাবনার সেলেনা বানুর কন্যা মিথিল তো পুরুষের বেশ ধরে সে যুদ্ধ করেছে, এবং এ তো কিছুদিন আগে মারা গেছেন, কিন্তু তাকে তো সেই সম্মানটা আমরা কিন্তু সেইভাবে দেইনি। এইগুলোকে কিন্তু মিথিলের যে তার জীবনের যে লক্ষ্য এবং তার যে মুক্তিযুদ্ধে যে ভূমিকা এবং তার যে সাহসিকতা এবং তার যে কমিটমেন্ট, এটা তো খুব একটা অসাধারণ। তো কেন মিথিলের গল্পগুলো কেন আমাদের প্রাথমিক বই থেকে শুরু করে সমস্ত বইতে স্থান পায়, আমাদের পাঠ্যপুস্তকে তারামণির স্টোরিটা কেন আমাদের পাঠ্যপুস্তকে যাবে না? অথবা আমি ওই জায়গাটাতে যেতে চাই। এটা আমাদের পাঠ্যপুস্তকে সাধারণত দেখা যায় যে রণাঙ্গনের গল্পগুলোই বেশি থাকে, কিন্তু সেই গল্পগুলো মূলত আসলে পুরুষদের গল্পই। এগুলো আপনি বহু পাবেন। অতএব বিষয়টা হচ্ছে যে আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে যে আমার নেক্সট জেনারেশনসকে আমি কোন ভ্যালুসগুলো পাস করছি। তো সেইখানে আমাদের টেক্সট বুক, আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো কিন্তু কোনো ঢোকানো হচ্ছে না। আর যে সমস্ত কথাগুলো আমরা বলছি খুব থিওরিটিক্যাল প্লেনে কথা বলছি, এবং থিওরিটিক্যাল প্লেনে সেগুলোকে আমরা আবার নতুন করে রিইনফোর্স করছি বিভাজনগুলো। তো সেই জন্যে আমার মনে হয় যে এটা থিওরির চাইতেও শুধু বেশি হচ্ছে যে মানবিকতা। বঙ্গবন্ধুর যে রাজনীতি ছিল সেটা মানবিকতার রাজনীতি ছিল, এবং মানবিকতার ভিতরেই আমাদের সমাজতন্ত্র আছে, মানবিকতার ভিতরে গণতন্ত্র আছে, মানবিকতার ভিতরেই আমাদের স্বাধীনতার যে স্পৃহা, সেগুলো কিন্তু মানবিকতা থেকে যদি উৎসরিত না হয়। মানবিকতাটা কি? আপনার সেলফ রিয়েলাইজেশনস, আপনার ভ্যালু সিস্টেম, সেই ভ্যালু সিস্টেমে কিন্তু আমরা কখনো নজর দিচ্ছি না। আমরা কিন্তু অনেক জার্গনের কথা বলছি, কিন্তু আমাদের ভ্যালু সিস্টেমে আত্মস্থ হচ্ছে না। সেই জায়গাটাতে আমাদের স্কুল পাঠ্যপুস্তক এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এগুলোর কোনো অর্গানাইজড অ্যাটেম্প্ট নাই এগুলোকে ভেতরে গ্রথিত করার, এবং সেইখানে কোনো প্রচেষ্টা নাই। যে আমরা এটা বুঝতে পেরেছি ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনি যেটা বলছেন যে আমরা যে মানবিক মূল্যবোধ নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেগুলো আমরা পরবর্তী প্রজন্মের কাছে পাঠ্যপুস্তকে এগুলো শিক্ষার মধ্যে দিয়ে যে সঞ্চারিত করা, সেটি হয়ে উঠছে না, সেটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী যেটি আনার চেষ্টা করলেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে আজকে মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নে যে কনফিউশন অনেক সময় অনেকে বলার চেষ্টা করেন, মুক্তিযুদ্ধের চেতনা এটি ডিফাইন নয়, এর একটি বড় কারণ হচ্ছে যে বৈষম্য বেড়েছে। আপনি এটা মনে করেন কিনা? গ্রামে শহরে বৈষম্য বেড়েছে, নারী পুরুষে বৈষম্য বেড়েছে, আমরা ধর্মের রাজনৈতিক ব্যবহার শুরু করেছি, এটা আপনার মনে হয় কিনা? না, এটা তো আমি তো মনে করি সত্যি বড় স্খলন হয়েছে আমাদের চারিত্রিক, যে দুর্নীতি বেড়েছে, দুরাচার বেড়েছে, দুরাচার বেড়েছে, অর্থাৎ ভ্যালু সিস্টেম ইজ ডিস্ট্রয়েড। আমি একটু ফেরত আসবো আপনার কাছে। জি প্লিজ। এখন এই যে ব্যারিস্টার আমিরুল ইসলাম যেটা বললেন মানবিকতা, আপনিও বলছেন যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, কবে না ছিল এই কথা বলেন, কিন্তু ওইটা তো একটা অ্যাবস্ট্রাক্ট। আসল কংক্রিট জিনিস হচ্ছে যত উন্নতি হচ্ছে বাংলাদেশে তত বৈষম্য বাড়ছে। আজকে আমরা যে কোনো সার্ভে বলবে
শতকরা 80 জন লোক সুযোগ বঞ্চিত, 20 জন লোক সুযোগ প্রাপ্ত। এইটা অন্তত এর মধ্যে 5 জন আবার বেশি সুযোগ প্রাপ্ত। কিন্তু ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আজকেও আমরা পত্রিকায় একটি বড় ধরনের প্রতিবেদন দেখেছি। আমি যদি শুধু আপনাকে একটু রেফারেন্সটা বলি, সেটি হচ্ছে যে আমরা যেই পাকিস্তানকে পরিত্যাগ করে স্বাধীন হয়েছি, সেই পাকিস্তানের সাথে তুলনামূলক চিত্রে সামাজিক সূচকগুলোতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এটা শুধু প্রবৃদ্ধির, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে নয়, সামাজিক সূচকে। তাহলে এগুলো এগোচ্ছে কি? না, অবশ্য পাকিস্তান তো একটা অধপতিত, ওটা তো শেষ হয়ে গেছে। আমি বলছি সেটাও তো পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী ওই পাকিস্তান ধ্বংস হবে, সেটা আমাদের কোনো কথা না। আমাদের অনেক উন্নতি হয়েছে, আমাদের গড় আয়ু বেড়েছে, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষা সাক্ষরতা বেড়েছে, সব উন্নতি হয়েছে, কিন্তু বৈষম্য বেড়েছে। আজকে আপনি শিক্ষার কথা বলছেন, আপনি পাঠ্যপুস্তকের কথা বলছেন, আপনি 3 ধারার শিক্ষার কথা কি বলবেন? এটা তো পাকিস্তানে আমাদের খুব স্তীমিত আকারের ছিল। আজকের বাংলাদেশে 3 ধারা যে শ্রেণী বৈষম্যকে বাড়িয়ে দিচ্ছে। আমরা জাতি ঐক্য আনছি কোথা করে? শিক্ষার মধ্য দিয়ে আমরা বৈষম্য তৈরি করছি এবং এই বৈষম্যটাকে মেনে নিচ্ছি। আমরা কিন্তু মেনে নিচ্ছি যে এইটাই স্বাভাবিক। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রইল বলুন? এবং যে জায়গাটাতে আমরা যাচ্ছি, যে মাহফুজা যেটা বললেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম যেটা বললেন, আমরা সবাই জানি নারীর যে অংশগ্রহণ। এখন নারীর অবস্থাটা কি বাংলাদেশে? আপনি ধর্ষণ তো ছিল সমাজে, কিন্তু গণধর্ষণ শুনেছেন আগে? আপনি কি এই যে ব্যাপক হারে গণধর্ষণ হচ্ছে এবং কিভাবে নারী নির্যাতিত হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিত হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নারীর সাথে এরকম লাঞ্ছনা ঘটাবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। তো এই জায়গাটা তো বাস্তবতা। কিন্তু এই যে মূল্যবোধের না, মূল্যবোধ দিয়ে কুলাবে না, মূল্যবোধ তো প্রতিষ্ঠিত দেখতে হবে। আপনি সমাজে মূল্যবোধ কোথায় আছে দেখতে হবে। তো আমি তো এটা অ্যাবস্ট্রাকশনে যেতে পারবো না, আমি তো কতগুলো জার্গন উচ্চারণ। কিন্তু আপনারটাই কিন্তু আমার কাছে অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট, কারণ আপনি যদি বীজ না বোনেন একটা শিশুর মনে, যদি পরিবার থেকে সেই ভ্যালুসগুলো যদি পাস অন না করা হয়, তাহলে তো এটা কখনোই কাজে লাগবে না। তো সে অঙ্কুরিত জায়গা যেটা, সেটা আমরা খুব নেগলেক্ট করছি, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। এবং শিক্ষার ক্ষেত্রে কোনো রকম বাংলাদেশ হওয়ার পর কোনো পরিবর্তন এর পক্ষে আসেনি। কথার ভেতর থেকে যে কথাটা আমি বলতে চাই, যে পাকিস্তান আমলে বলতাম আমরা বাবানি আদমজি, এরা 22 পরিবার, সমস্ত অর্থ তাদের হাতে। আজকে বাংলাদেশে আমরা বলবো 22 পরিবারের জায়গায় হয়তো 22 লক্ষ পরিবারের হাতে টাকাটি গচ্ছিত। এটি একটি বিষয়। এবং এই অর্থের ফলে মূল্যবোধের জায়গাটা তো ভীষণভাবে পরিবর্তিত হয়েছে। আরেকটি কথা আমাদের মনে রাখা প্রয়োজন, যে বঙ্গবন্ধু এসে স্বাধীনতার পরপরই একমুখী শিক্ষা ব্যবস্থা তিনি প্রচলন করার জন্যে কুদ্রুতিকতা শিক্ষা কমিশন করেছিলেন। যে শিক্ষা কমিশনের মূল সুরটি ছিল একমুখী শিক্ষা হবে। কিন্তু আমাদের জাতির পিতার হত্যার ভেতর দিয়ে আমরা দেখলাম যে প্রায় 24 বছর যারা পাকিস্তানকে লালন পালন করেছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যাদের নাকি বিরোধী পক্ষ ছিল, মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেনি, তারাই কিন্তু আসলো আমাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রমে বা সরকার গঠন করলো। তার ফলে কি হলো, যে এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা যেটা বলি, সেই মুক্তিযুদ্ধের মূল চেতনার কথা আসলে কি, সেটা হলো আমাদের যে সংবিধানের বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা যে ছিল, সেটাকে এই সংবিধানকে কেটে ছিঁড়ে এটাকে অন্য একেবারে পাকিস্তানের আবার নতুন করে পাকিস্তান করার চেষ্টা চলছিল। যার ফলে দেখা গেল যে এই যে ত্রিধারার শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে, এক হলো যারা নাকি ইংরেজি মাধ্যমের ভেতর লেখাপড়া শিখলো, তাদের এই দেশের শেকড়ের সঙ্গে কোনো যোগাযোগ তাদের রাখা হলো না, এবং যারা নাকি ধর্মভিত্তিক যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানেও কিন্তু মাদ্রাসা শিক্ষা দেখা গেল তাদেরও কিন্তু শেকড়ে দেশে নাই। কিন্তু অধ্যাপক মাহফুজা খানম সংবিধানের অন্যতম রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলাম এখানে আছেন। আমার যদি এখন মনে পড়ছে 17 নম্বর অনুচ্ছেদে সংবিধানের পরিষ্কার করে বলা আছে যে সরকার আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত একমুখী এবং গণমুখী শিক্ষা প্রচলন করবে। কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আপনি নিজেও বলছেন, ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী নিজেও বললেন যে
একমুখী শিক্ষা প্রবর্তিত হয়নি। রাজনৈতিক প্রক্রিয়ার সাথে, নাগরিক আন্দোলনের সাথে আপনারা তিনজনই তো যুক্ত, আপনারা তিনজনেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত। আপনারা আপনাদের ভূমিকাটা কি দেখেন? মানে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো যে আমাদের পরবর্তী প্রজন্মে কিংবা রাজনৈতিক দল তাদের প্রতি অনেক অভিযোগ আছে, কিন্তু আপনারা নিজেদের অবস্থানটা কোথায় দেখেন? কারণ এই লড়াইগুলো তো আপনাদেরও, সেখানে আপনারা যেই মানুষগুলো স্বাধীনতা এনেছেন আমাদের জন্য, আজকে যে আমরা এই অভিযোগগুলো কোথায় করছি, কার কাছে করছি? আমি কি বোঝাতে পেরেছি আপনাকে প্রশ্নটা? ধরেন বিশ্ববিদ্যালয় যে আমাদের এক একটা স্ফুরণের জায়গা ছিল, ঢাকা জি। বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, জি। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরকম একটা আদর্শিক জায়গা থেকে তৈরি হয়েছিল। জি। বাংলাদেশ হওয়ার পর আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে সেই কাজ করতে পারছে, সেটা স্ফুরণ ঘটাতে পারছে। তো মূল জায়গাটা হচ্ছে কিন্তু শিক্ষা, এবং মূল জায়গাটা হচ্ছে সংস্কৃতি। অতএব আপনার পরিবারে কি শিক্ষা এবং সংস্কৃতি, সেটা হচ্ছে মূল জায়গা, এবং প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার চর্চা বা ওয়ার্ক প্লেসে সেই চর্চা। তৃতীয় হচ্ছে যে কমপ্লায়েন্ট সোসাইটিতে হতে হবে। দুর্নীতি হচ্ছে নন কমপ্লায়েন্ট সোসাইটি। অর্থাৎ যে বৈষম্যের কথা বলছে, আমি বলছি বৈষম্য না, এখানে তো সাম্য, সবাই দুর্নীতি করছে। সাম্য কোথায় ভাই? দুর্নীতিতে দুর্নীতিতে হ্যাঁ? দুর্নীতিতে দুর্নীতিতে সাম্য। ওই সাম্য তো anarchy, না, ওইটাকে- সেটাই ওইটাকে উনি সাম্য বলছেন। আমি বলে ওইটাই না। বারবার করে- ওইটাকে নৈরাজ্য বলে। আমি ওইটাই বারবার করে বলবার চেষ্টা করছি। আপনি যে আপনি এখন না, ঝামেলা করতে যে পারবেন না। প্রশ্নের জবাব আমরা দিচ্ছি না, সেটা হলো ওই প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। আপনি দেখেন আমি দুর্নীতি- জবাব- আমি একটু যদি জবাব দিতে না, চাই, দু- আমার না, কি আমার ভূমিকা? কথা বলে দিন। আমি জি। তো বারবার বলছি দুর্নীতিপূর্ণ যে- মাহমুদ সমাজে। যেটা বললেন ওই কথা আমারও বক্তব্য, যে তিন ধারা শিক্ষা দিয়ে আমরা কোনো এগোতে পারবো না। আজকে জঙ্গি আসছে ইংরেজি মাধ্যম থেকে, জঙ্গি আসছে মাদ্রাসা থেকে, এবং এই যে বৈষম্য বাড়ছে, কীরকম ভয়ঙ্কর বৈষম্য বাড়ছে। ইংরেজি মাধ্যমে যারা পড়ছে, যে ছেলে মেয়েরা, তারা আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছে না, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে, পড়ে বাইরের দিকে যাচ্ছে, বা না যেতে পারলে ভীষণভাবে হতাশ হচ্ছে। আমরা বৈষম্যকে বাড়াচ্ছি শিক্ষার মধ্য দিয়ে, এবং এই বৈষম্যকে আমরা বৈধতা দিচ্ছি শিক্ষার মাধ্যমে। এখন কেমন করে দূর করবেন? আপনি সংস্কার দিয়ে দূর করতে পারবেন না, আপনি পাঠ্যপুস্তক বদল করে দূর করতে পারবেন না, আপনি ভালো কথা বলে দূর করতে পারবেন না। এর ভিত্তি হচ্ছে শ্রেণী বিভাজন, ওইটা দূর করতে হবে। এবং সমাজকে না বদল করলে শিক্ষা বদল হবে না, শিক্ষার তিন ধারা এক ধারা হবে না। সমাজে বৈষম্য বাড়বে অথচ তিন ধারা এক ধারা হবে, এটা কিন্তু হবে না। আসল কথা হচ্ছে ভিত্তি হচ্ছে সমাজ। সেখানে তো বৈষম্য বাড়ছে, প্রতিদিন বাড়ছে। নারী পুরুষের বৈষম্য তো বাড়ছে, এবং শ্রেণী বৈষম্য কি ভয়ঙ্করভাবে বাড়ছে। আপনি ভাইয়ের সাথে যে বিভাজন তৈরি হচ্ছে, বোনের সাথে বোনের যে বিভাজন তৈরি হচ্ছে, শ্রেণীর বিভাজন, দেখা দেখি নেই, পরিচয় নেই, এটা তো পরিস্থিতি ভীষণ চৌধুরী, খারাপ। আমার ধারণা আপনি জানেন, এবং নিশ্চয়ই আপনারা যদি দেখে থাকেন এটিএন নিউজ, গত 17ই সেপ্টেম্বর শিক্ষা দিবস থেকে, বিশেষ করে হোলি আর্টিজান ঘটনার পর, অত বড় একটি জঙ্গি হামলা হওয়ার পর, আমরা কিন্তু এটিএন নিউজের পক্ষ থেকে ধারাবাহিক একটা খোঁজে নেমেছি, এবং সেটা হলো গোটা শিক্ষা ব্যবস্থা যেহেতু বারবার আলোচনার কেন্দ্রে এসছে, ব্যারিস্টার আমিনুল ইসলামও বলছেন, অধ্যাপক মাহফুজা খানম আপনিও বলছেন, যে এখন তাহলে 45 বছরের স্বাধীনতার অভিজ্ঞতায় আসলে শিক্ষায় মনোযোগটা আমাদের দিতে হবে, যে শিক্ষার এই যে নানামুখী ধারা, এবং এক একটি ধারা এক একটি চিন্তার মানুষ তৈরি করছে, এবং এই চিন্তাটি পরস্পর সাংঘর্ষিক। আমরা আমাদের প্রতিবেদনগুলোতে সেরকমই দৃশ্য দেখতে পাচ্ছি। আমাদের সন্তান আমাদের শিক্ষা নামক যেই ধারাবাহিক খোঁজটি, আমরা আগামী বছর 17ই সেপ্টেম্বর পর্যন্ত এক বছর এটি কাজ করে যাব। গণমাধ্যম হিসেবে আমরা এই ভূমিকাটা নিচ্ছি, কিন্তু আমরা আপনাদের কাছে ফিরতে চাই, যেটি ডক্টর সিরাজ হোসেন চৌধুরী বলছেন সমাজের ভূমিকা আগে। আমি যদি আরেকটু বুঝতে চাই যে এটা কি তাহলে উনি রাজনৈতিক প্রক্রিয়ার প্রশ্নটি তুলছেন। ব্যারিস্টার আমিনুল ইসলাম আপনার কাছে আসবো, অধ্যাপক মাহফুজা খানম আপনার কাছেও আসবো। দর্শক, আমাদের আবারও একটি বিরতিতে যেতে হচ্ছে, সম্ভবত একজন দর্শক আছেন। জি, আপনি আপনার নাম বলে মতামত কিংবা প্রশ্নটি রাখবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মাহাদি বলছি নীলফামারী থেকে। জি প্লিজ। জি, আমার প্রশ্ন হলো, 71 মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, কৃষক শ্রমিক জনতা সবাই মিলে আমরা যুদ্ধ করছি, কিন্তু স্বীকৃতি নেওয়ার ব্যাপারে দেখা গেছে যে বীরশ্রেষ্ঠ বীরোত্তম স্বীকৃতিগুলো ম্যাক্সিমাম প্রতিরক্ষা বাহিনীর লোকজন তারা পেয়ে গেছে। এখানে একটা বৈষম্য হয়েছে কি না, এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমরা যখন মুক্তিযুদ্ধের দিবসগুলো পালন করছি, চেতনার কথা বলছি, শুধু উৎসব আয়োজন আলোকসজ্জা এসবে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই চেতনা যদি আমরা কাজে লাগানো থেকে, আজকে দুর্নীতি ওপেন সিক্রেট হয়ে গেছে, রাজু তিতাস প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা ব্যাপক আকারে ধারণ করেছে। তো এই চেতনার বিষয়গুলো যদি আমরা দুর্নীতি বিরোধী অভিযানের ক্ষেত্রে একটা প্রয়োগ করতে পারি, তাহলে এই মুক্তিযুদ্ধের সফলতা। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনি আমাদের সাথে পরবর্তী আলোচনায় থাকবেন। ইতিমধ্যে দুর্নীতি নিয়ে আলোচনা
আমাদের আলোচক বৃন্দ তোলার চেষ্টা করেছেন। আমরা বিরতির পর ফিরে আসব বাংলাদেশ নিয়ে আগামীতে কিভাবে দেখতে চাই কথা বলতে। ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তার পারাবার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তার পারাবার হে। ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তার পারাবার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। প্রিয় দর্শক, আমরা আছি মানুষ হোক বিজয় অনুষ্ঠানে। এটিএন নিউজ গত 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস, 3 দিনব্যাপী মানুষে হোক বিজয়। আমরা সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের লড়াইয়ের ইতিহাস জানার চেষ্টা করছি। যেই মুক্তিযুদ্ধ আসলে একটি জনযুদ্ধ, সেইখানে নারীর ভূমিকা, পরিবারের ভূমিকা, মানুষের ভূমিকা, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সমস্ত মানুষের যে অংশগ্রহণ ছিল সে লড়াইয়ের ঘটনাগুলো জানার চেষ্টা করছি। একই সাথে আরেকবার বুঝে নিতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনা আমরা আমাদের প্রজন্মের মধ্যে সঞ্চারণ করতে পেরেছি কিনা, সঠিক চেতনাটি। আবার আলোচনায় ফিরি। বেচারা আমিরুল ইসলাম, একজন দর্শকের প্রশ্ন ছিল, আমরা চাইলে যে কেউ প্যানেলের কাছে সেই প্রশ্ন, কিন্তু একটি বিষয় সেটি হলো যে আপনি মূল্যবোধের বিষয়টি বলছেন যে গত 45 বছরে আমরা যেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, গত 45 বছরে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, শিক্ষায় আমরা ঠিক মনোযোগটা দেইনি। এবং আপনি আরেকটি বিষয়ে বলছেন যেটি হলো দুর্নীতি। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন যে আসলে ভিত্তিটি সমাজ, মনোযোগটা সমাজে দিতে হবে, সামাজিক প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রক্রিয়ার কারণে এটি ঘটছে। আমরা কি তাহলে রাজনৈতিক প্রক্রিয়ায়, স্বাধীনতা পরবর্তীতে রাজনৈতিক প্রক্রিয়ায় এমন কিছু ভুল করছিলাম? রাজনৈতিক প্রক্রিয়াটা কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেহাত হয়ে গিয়েছে, সেই কারণে এই পরিস্থিতি? এখন রাজনীতি দুর্নীতিকে দ্বারা গ্রাস হচ্ছে, রাজনীতি দুর্নীতির কাছে কিংবা গোটা রাজনৈতিক প্রক্রিয়াটি ঠিক রাজনীতি থেকে বেহাত হয়ে যাচ্ছে কিনা সেটা দেখা দরকার। সেজন্য আমি ক্লাসিক্যাল সংজ্ঞা, যেটা যদি সে বলছেন উইথ অল ডিউ রেসপেক্ট, আমি ক্লাসিক্যাল সংজ্ঞাটাকে আমি মনে করি না যে আজকের এই ধরনের একটা পলিউটেড এনভায়রনমেন্ট, যেখানে ইকোনমি ইজ পলিউটেড, সেই জায়গাটাতে এই ক্লাসিক্যাল সংজ্ঞা দিয়ে ঠিক এটাকে বিবেচনা করলে সবটা ধরা যাবে না। এটা থিওরি হিসাবে ঠিক আছে, কিন্তু এখন পৃথিবীটাও সেরকম হয়ে গেছে, একটা নানা রকম একটা বয়লিং পটের ভিতরে আছে। তো সেই জন্য এটাকে আপনার যেটা বলি কমপ্লায়েন্ট সোসাইটি, অতএব আপনাকে রুল অফ ল যেটা বলি, আইন মেনে সবাইকে চলতে হবে, সেটা হচ্ছে প্রাথমিক দিক। প্রাথমিকটা যদি ওইটা কন্ট্রোল করতে পারেন, যে একটা কমপ্লায়েন্ট সোসাইটি গ্রো করবেন, একটা কমপ্লায়েন্ট কালচার গ্রো করবেন, তারপরে সেখানে আইনটাকে কিভাবে আপনি প্রয়োগ করবেন যাতে সমাজে বৈষম্য কমে, যেটা চৌধুরী বলছেন। কিন্তু আমাদের বেসিক্সে যেতে হবে। বেসিক্স হচ্ছে আমাকে একটা কমপ্লায়েন্ট সোসাইটি তৈরি করতে হবে, তার জন্যে সততা দরকার, তার জন্যে মানসিকতা দরকার, যে হি শুড টেক প্রাইড যে আমি সমাজের রীতিনীতি, আইনের রীতিনীতি মেনে চলছি, আমি কোনো দুর্নীতির সাথে আমার কোনো যোগাযোগ নেই। এইরকম একটা অবস্থাতে যদি মানুষকে না নিয়ে আসতে পারেন, তাহলে এটা কোনো সংজ্ঞা দিয়েই, ক্লাসিক্যাল কোনো সংজ্ঞা দিয়ে এটাকে বিচার করলে, বিশ্লেষণ করলে এর থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় আমি দেখি না। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। না, আমি তো যে কথাটা বলছি যে মূল ব্যাধিটা কি দেখতে হবে আমাদের সমাজে। মূল ব্যাধিটা, আমি বৈষম্যের কথা বলছি, এই বৈষম্য কোথা থেকে আসছে? এই পুঁজিবাদ থেকে আসছে। পুঁজিবাদ কিন্তু কিছু বোঝে না, মূল্যবোধ চেনে না, পুঁজিবোধ মানবিকতা চেনে না, পুঁজি মানুষকে চেনে না। পুঁজি এমন একটা জিনিস যে সব কিছু ধ্বংস করে দেবে এবং সে মুনাফা ছাড়া আর কিছু বুঝবে না। এবং এই যে আমরা মানবতার যে অভ্যুত্থান বলছি, রেনেসাঁস থেকে ইউরোপে হলো, তারপরে রেনেসাঁসের সাথে সাথে পুঁজিবাদ বিকশিত হলো। এইটাকে দূর করার জন্য ফরাসি বিপ্লব হলো। ফরাসি বিপ্লব কেন দরকার হয়েছিল? যে সাম্য প্রতিষ্ঠার জন্য। ওই যে স্লোগানগুলোর মধ্যে প্রধান স্লোগান ছিল সাম্য, হলো না, বুর্জোয়ারা ক্ষমতা নিয়ে নিল। তারপরে কি হলো? প্যারি কমিউনে একটা রাষ্ট্র হলো, 72 দিন টিকলো।
সেইটাও টিকলো না 72 দিনের বেশি। তারপরে রুশ বিপ্লব হলো 1917, হ্যাঁ সেটাও 70 বছরের বেশি টিকলো 72 না। বছরে সেটাও চলে গেল। তার মানে কি, পুঁজিবাদ তার দৌরাত্ম্যকে অব্যাহত রেখেছে, ছাড় দিয়ে, উদারনীতির ছদ্মবেশে এবং নানান রকম আকর্ষণ করে। এই যে দুর্নীতি জিনিসটা, এটা পুঁজিবাদের ভেতরেই আছে। এই যে ট্রাম্প যে হয়েছেন, উনি তো কত বড় দুর্নীতিবাজ, মানে তার বিরুদ্ধে কত মামলা চলছে, কত। ডক্টর সিরাজ ইউসুফ চৌধুরী, আপনি কি বলতে চাচ্ছেন তাহলে যে আমাদের স্বাধীনতা পরবর্তী যে শাসন ব্যবস্থাটি, এটি পুঁজিবাদী শাসন ব্যবস্থা? হ্যাঁ, জি, তার মানে হলো পুঁজিবাদী শাসন ব্যবস্থার কারণে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ঠিক প্রতিফলন ঘটাতে পারছি না সমাজে। আমি আরো স্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে সংঘর্ষের কথাটা আপনি বলছেন, তো সংঘর্ষ হচ্ছে পুঁজিবাদের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার। পুঁজিবাদ যে উন্নতিতে বিশ্বাস করে সেটা বৈষম্যমূলক, সেটা পাহাড়ের মতো উপরে উঠবে। কিন্তু আমরা যে চাই, উন্নতি চাই, সেই উন্নতির ফল সমাজের মধ্যে নদীর মতো প্রবহমান থাকবে, সকল মানুষকে স্পর্শ করবে, ভূমিকে উর্বর করবে, সৃষ্টিশীলতাকে বৃদ্ধি করবে। সেই উন্নতি তো দেখছি না। উন্নতি মানে ট্রাফিক জ্যাম, উন্নতি মানে আপনি আরও গাড়ি কিনছেন এবং আটকে পড়ে আছেন, গাড়ির মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকাচ্ছেন। এই উন্নতি তো উন্নতি না। এই উন্নতি হচ্ছে দৃশ্যমান একটা ভোগবাদিতার চূড়ান্ত লক্ষণ। এই জায়গায় গতি নেই, এখানে কোনো গতিশীলতা নেই, এখানে মানুষের চলমানতা নেই, সৃষ্টিশীলতা নেই। আনতে হলে পুঁজিবাদকে বদলাতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে সারা পৃথিবীতে পুঁজিবাদ বিরোধী লড়াই চলছে, আমাদেরকে ওই লড়াইতে অংশ নিতে হবে। সারা পৃথিবীতে পুঁজিবাদ বিরোধী লড়াই চলছে, যেটি ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী আপনি বলছেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীতে উল্টো ডানপন্থা, চরমপন্থা, উগ্রপন্থা রাজনৈতিক ক্ষমতায় আসছে। এটাকে কি বলে জানেন? এটাকে বলে ফ্যাসিবাদ। চরম ক্যাপিটালিজমের চূড়ান্ত জায়গা হচ্ছে ফ্যাসিবাদ, এবং সে ফ্যাসিবাদ দিয়ে সমস্ত কণ্ঠ রোধ করবে, সমস্ত মূল্যবোধকে ধূলিসাৎ করবে, বর্ণবাদকে উৎসাহিত করবে, নারী বিদ্বেষকে উৎসাহিত করবে। আমেরিকা থেকে ইউরোপ পর্যন্ত এখন সেই জায়গায় এখন পুঁজিবাদ তার শেষ পর্যায়ে এসে গেছে, ফ্যাসিবাদের জায়গায় এসে গেছে। এই যে পুঁজিবাদ বিরোধী রাজনীতির কথা আপনি এতক্ষণ যেটা বলছেন, তার পাল্টা একটি রাজনৈতিক প্রক্রিয়া তো আমরা সমাজে যেভাবে আপনি বলছেন চলমান আছে, কিন্তু সেই পাল্টা রাজনৈতিক শক্তিশালী দল, শক্তিশালী নাগরিক সমাজ তো আমরা দেখতে পাচ্ছি না। কেন? সেটাই তো আমাদের অসুবিধা। না সেটা পারছি না কেন? সেখানে কি আপনি সেখানে কি আপনার নিজেদের ব্যর্থতা দেখেন কিনা? আমি হতাশ হতে চাচ্ছি না তো। না, আপনারা কি নিজেদের ব্যর্থতা দেখেন কিনা? আমি নিজেই আমি আপনার কথা বলছিলাম যে গোটা অবশ্যই যারা আমরা উদারনীতি কথা বলছি, আমি উদারনীতিকদের কথা বলি, আমি নিজেও নিজেকে উদারনীতিক বলে আমি পরিচিত। আমরা উদারনীতিকরা ওই যে কম্প্রোমাইজে যাচ্ছি, সমঝোতায় যাচ্ছি, ওটাতে কাজ হবে না। এখন এই আমেরিকান নির্বাচনে এই যে বার্নি স্যান্ডার্স বলে এক লোক দাঁড়াতে চেয়েছিলেন সমাজতন্ত্র, কিন্তু শেষ পর্যন্ত তাকে তো দেওয়া হয়নি। কারা দেয়নি? তার পার্টি দেয় না। তিনি তো পরে আবার দাঁড়ালেন, পক্ষে কথা বলা শুরু করলেন। না করে তো উপায় নাই। এখন তো এই যে ট্রাম্পকে ঠেকাতে হবে, ট্রাম্পকে ঠেকাতে হলে তো দাঁড়াতে হবে। কিন্তু উদারনীতি তো পারবে। দুই মন্দের মধ্যে সবচেয়ে কম মন্দটাকে বেছে নেওয়ার জন্য দুজনই খারাপ, তার মধ্যে সবচেয়ে কম খারাপ যেটা তাকে নেব। জি অধ্যাপক মাহফুজা খানম, রাজনৈতিক প্রক্রিয়া যেটি ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী বলছেন, কিন্তু আমার প্রশ্নটি ছিল ডক্টর আমিরুল ইসলামের কাছেও এবং আপনার কাছে একটু করে আবার করতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে যে রাজনীতির কথা বলছি, সেই রাজনীতি বিশেষ করে ধরুন গণতন্ত্র এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার দিক, ধর্মনিরপেক্ষতা আরেকটি চেতনার দিক। গণতন্ত্র এসেনশিয়ালি ধর্মনিরপেক্ষ। তাহলে আমরা স্বাধীনতা পরবর্তীতে আমাদের রাজনীতি বেহাত হওয়ার কথা বলছি যে আমরা যে সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মের রাজনৈতিক ব্যবহারের মধ্যে ঢুকে পড়লাম, সেটা কি একটা ব্যর্থতার দিক কিনা আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে? ধর্মভিত্তিক রাজনীতি মানুষকে তো আসলে মানুষ হিসেবে তখন আর মানে দেখে না। ধর্ম তো আসলে ধর্ম আবার কিরকম, ধর্মর যে ভালো দিকগুলো আছে, এথিক্স যেগুলো আছে ধর্মের, রিলিজিয়ানের, সেইগুলোকে না করে আমাদের প্রাত্যহিক জীবনে আবার এটাকে ধর্মকে ব্যবহার করা হয়েছে, এটা বুঝতে হবে। আমাদের এখানে যারা ৭৫-এর পরবর্তীতে কারা রাজনীতিতে আসলেন, যারা কিনা আবারও পাকিস্তান যেমন জন্ম হয়েছিল
মানে ধর্মের ভিত্তিতে পাকিস্তান জন্ম হয়েছিল, তারাও কিন্তু আবার এই ধর্মের লেবাসেই, ধর্মের কথা বলেই কিন্তু শোষণ শাসন শুরু করলো এবং মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে একে একে তারা বিসর্জন দিতে শুরু করলো। এবং যেখানে আমরা দেখি এই যে ধারাটি চলছিল, চলার ভেতর দিয়ে আমরা দেখেছি তার মানে যে হলো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা রাজনীতি এসেছিল এই দেশে। এবং সেখানে আপনি লক্ষ্য করুন, যদি শিক্ষার কথা বলি, একটু আগে স্যারের সাথে কথা হচ্ছিল যে আজকে 95টি কি বলে আপনার ইউনিভার্সিটি হয়েছে প্রাইভেট, এবং যেখানে একেবারেই এগুলো হচ্ছে অর্থ উপার্জনের ব্যাপার, এখানে শিক্ষার ব্যাপার নয়। শিক্ষা যে একটা মহৎ বিষয়, মানুষের মানবিক গুণাবলীকে পরিচর্যা করার জন্য, পূর্ণাঙ্গ একটা মানুষ হিসেবে তৈরি করার জন্য যে আমার শিক্ষা প্রতিষ্ঠান, তাকেই আমরা বলি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়গুলো আজকে 95টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে আমরা কতগুলোকে দেখি একেবারে ধর্মভিত্তিক। নাম আমরা সবাই জানি, হলিউডে দেখেছি যে ঘটনা ঘটেছিল, সেখানে কারা যুক্ত ছিল। সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আসলে ছেলে মেয়েদেরকে ধর্মের আবরণে, ধর্মের যে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করে তাদের মনোজগৎকে আরেকটা জায়গায় নিয়ে গিয়েছিল। তাদেরকে একটা পূর্ণাঙ্গ সুস্থ স্বাভাবিক মানবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মানুষ তৈরি কিন্তু সেখানে করে নাই। এমনিভাবে আমি বলবো যে রাজনীতি, একটু আগে আপনার সাথে কথা বলছিলাম আমরা যে আজকে রাজনীতি কারা করছেন, আমরা যদি সংসদের দিকে তাকাই দেখি বেশিরভাগ যারা রাজনীতি করে রাজনীতিতে এসছেন তারা নয়, যাদের পিছনের ইতিহাসটা কিন্তু রাজনীতির ভেতর দিয়ে নয়, তারা এসছেন অনেক অর্থের মালিক। সেই অর্থগুলো কিন্তু আবার অবৈধভাবে রোজগার করা, এবং এখানে আমরা সবাই নাম তাদের জানি আজকে যারা রাজনীতি করছেন। আজকে নাসিরাবাদে যে ঘটনাটি ঘটলো নাসিরনগরে, সেখানে ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে দেখা গেল যে দুই দল, একই দলের দুইজন, একজন আরেকজনকে ডিফেম করার জন্য সেই নাসিরাবাদের ঘটনাটি ঘটিয়েছে। সোভিয়েতদের কেস আমরা দেখি গোবিন্দগঞ্জেও দেখা যাচ্ছে। এর ভেতরে এক ধরনের রাজনীতিবিদরা এটার সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা রাজনীতিবিদ বলবো। রাজনীতিবিদ মানেটা কি হলো, একটা দেশের মানুষের মঙ্গলের জন্য এবং একটা দেশকে সত্যিকার ভাবে পৃথিবীর দরবারে দাঁড় করাবার জন্য সকল মানুষের যে মানবিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এইগুলোকে দেখার কথা হচ্ছে রাজনীতি। সেই রাজনীতিটি কিন্তু আমরা এখন আর বর্তমানে আমরা দেখছি না। সেই সঙ্গে আরেকটু কথা বলি, আপনি অবশ্যই বলবেন, আপনি যে রাজনীতির কথা বলছেন কিংবা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেও যে রাজনীতি ছিল, সেটা বিষয়ে সমাজের তৎপরতাটা কি হওয়া উচিত? আমাদের প্রশ্ন হচ্ছে সমাজ কি ভূমিকা নেবে। বেশির আমিনুল ইসলাম সহ আপনাদের কাছে আবারও এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আলোচনায় ফিরতে চাই কি রাজনৈতিক প্রক্রিয়ার উন্নয়নে সমাজ কি ভূমিকা নিতে পারে। থাকুন এটিএন নিউজে, মানুষে হোক বিজয়। মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে। ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, জঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। প্রিয় দর্শক, দেখছেন এটিএন নিউজের ৩ দিনব্যাপী বিশেষ আয়োজন মানুষে হোক বিজয়। আমরা বলছিলাম আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে আমরা পরিষ্কার ঘোষণা করেছি যে আমরা সমতার জন্য, মানবিক মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য একটা বাংলাদেশ, একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ স্বাধীনতার ৪৫ বছর পর আমাদের আকাঙ্ক্ষা কতটা পূরণ করছে সেটা নিয়ে কথা হচ্ছে। আমাদের অর্থনৈতিক অনেক অগ্রগতি আছে, আমাদের সামাজিক সূচকে অনেক উন্নয়ন আছে, কিন্তু তারপরও এখানে আমাদের সেই সব মানুষরা যারা ৭১-এ বড় ভূমিকা নিয়েছিলেন, রাজনৈতিক প্রক্রিয়া একটা বড় ভূমিকা ছিল, বুদ্ধিবৃত্তিক চর্চায় বড় ভূমিকা ছিল, তারা কতগুলো পয়েন্ট চিহ্নিত করেছেন যে আমরা শিক্ষা, মূল্যবোধ এবং সমাজের কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা এবং শাসন ব্যবস্থা আমরা ঠিক মনোযোগ দিচ্ছি না কিংবা সমস্যা হিসেবে চিহ্নিত করছি না। আমরা সেই আলোচনার শেষ পর্যায়ে, আপনারা থাকুন আমাদের সাথে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনার কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমরা একটু ধর্মের রাজনৈতিক ব্যবহার, বিশেষ করে আমাদের এখানে যে সাম্প্রদায়িক হামলা এবং একই সাথে জঙ্গি হামলা গত কয়েক মাস ধরে আমরা দেখতে পেলাম,
নাসিরনগর, হোলি আর্টিজানের অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার প্রেক্ষিতে ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং সাম্প্রদায়িকতা নিয়ে আমরা নানাজনের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের সাথে কথা বলেছেন সংস্কৃতিজন সঞ্জিদা। আমরা একটু উনার মন্তব্যটি শুনতে চাই। দেশে যারা সংস্কৃতি মনস্ক, আমরা সবাই কিন্তু সংখ্যালঘু। আমরা এখন বুঝতে পারি যে এককালে যে সাংস্কৃতিক স্বাধিকারের জন্য আমরা লড়াই করেছি, সে লড়াই আবার আমাদের করতে হবে, আবার সেই মুক্তিযুদ্ধে আমাদেরকে অগ্রসর হতে হবে। উনি যেটি সমস্যা হিসেবে দেখলেন যে আবারও একটি সাংস্কৃতিক চেতনার জায়গায় আমাদের দাঁড়াতে হবে, যেখান থেকে আরেকটি মুক্তিযুদ্ধ। তার মানে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার যে সংস্কৃতি এবং আমাদের যে সাংস্কৃতিক মান, সেখানে দুর্বলতা অবনমন ঘটেছে। সঞ্জিদা খাতুন যেটা বলেছেন এইটি আমার মনে হয় যে মূল জায়গাটা, যেটা আমি বলতে চাচ্ছিলাম। এবং উনি সে কাজগুলো করছেনও ওনার নিজের প্রতিষ্ঠান দিয়ে, এবং ওনার যে স্কুল চালাচ্ছেন, যে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং সেই ছায়ানটের মাধ্যমে। এইটাই কিন্তু আমার মনে হয় যে আমাদের এই যে সংকট এখনকার দিনের, সেই সংকটের বড় অ্যান্সারটাই ওখানে। এটা যদি আমরা ওনার মতো স্কুল যদি আমরা প্রতিটা ইউনিয়নের একটা করে করতে পারতাম, তাহলে পরে দেখবেন সেই সংকটগুলোর সমাধান হবে। এটা থিওরিটিক্যাল বিষয় নয়, এটা ব্র্যান্ডিংয়ের বিষয় নয়, এটা ক্যাপিটালিজম বলে এটাকে বলতে পারেন না যে তার ফলে হয়েছে। আমাদের দেশে তো ক্যাপিটালিজম না, এটা তো ক্যাপিটালিজমের জন্য যে পুঁজিবাদের যে ব্যাপারটা হচ্ছে, পুঁজি হচ্ছে আমার পদ, রাজনীতিও পুঁজিতে পরিণত হয়েছে। তো তার ফলে হচ্ছে কি যে এটা পুঁজির যে সংজ্ঞা মার্কস যেটা দিয়েছিল, সেই পুঁজির সংখ্যা তো এখানে নাই। তো সবচেয়ে বড় পুঁজি হচ্ছে যে আপনি যদি কোনো রাজনৈতিক পদ পান, তাহলে পরে কিন্তু এটা সবচেয়ে বড় পুঁজি আপনার কাজ করবে, এবং এটা বিনা ক্যাপিটালেই অনেক কিছু পাওয়া যাবে, ওইটাই ক্যাপিটাল। তো সেই জন্য এটা একটা পারভার্সনস, যেটা আমরা যার ভিতরে আছি, এটা একটা পারভার্সনস সিস্টেম হয়ে গেছে। সেই জন্য এটাকে ওই ক্লাসিক্যাল কনসেপ্ট দিয়ে, যেটা সবচেয়ে সে বলছেন, আই রেসপেক্ট দ্য থিওরিটিক্যাল নলেজ দ্যাট হি হ্যাজ, খুবই গুরুজন ব্যক্তিত্ব। কিন্তু আমরা যে সমস্যাটা নিয়ে দেখছি, এই সমস্যাগুলো কিন্তু কোনো স্ট্রাকচার্ড সমস্যা না, এটা আপনার খুব গভীরে পতিত। এবং এই যে জিনিস, একটা করাপশন এমন একটা জিনিস, সেটাকে যদি প্রতিরোধ না করা যায়, এটা একটা ছোঁয়াচে রোগের মতো সর্বত্র ছড়িয়ে পড়ে। তা আমাদের ব্যাধিটা কিন্তু সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। আপনি শুধু আর্থিক দুর্নীতির কথা বলছেন না, আপনি চিন্তা, রাজনীতি, সমস্ত অর্থে দুর্নীতির কথা বলছি। তো সেই জায়গাটা যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা আধারে ঘুরপাক খাবো এবং একে অপরকে দোষারোপ করবো মাত্র। কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষের ভিতরে মানবিকতা আছে কিনা, এবং একটা কমপ্লায়েন্ট সোসাইটি করতে হলে যেটা দরকার, যে আমি মানি না, মানব না বললে চলবে না, আমাকে মানি এবং মানতে হবে এবং বানাতে হবে, এই সংস্কৃতিতে আসতে হবে। যখন আমি একটা রাষ্ট্র পেয়েছি, রাষ্ট্রকে পরিচালনা করার জন্য মানি, মানব, বানাতে হবে, এইটা থাকতে হবে। রুল অফ ল, এটা হচ্ছে ডেমোক্রেসির সাথে বড় জিনিস। এবং রুল অফ ল যেখানে থাকবে, সেখানে আপনার যদি কিছু সমাজে হেরফেরও হয়, যেমন উনি ক্যাপিটালিজমের উত্থান দেখছেন, তখন আমি কিন্তু লটা দিয়েই, রেগুলেশনস দিয়েই আমি জিনিসটাকে স্ক্রুটা টাইট দিতে পারি বা একটু লুজ করতে পারি, আমি দেন আই ক্যান ওয়ার্ক ইট আউট। কিন্তু এখন তো ওয়ার্ক করার কোনো জায়গা নাই। আপনি কোন স্ট্যান্ডার্ডকে কীভাবে আপনি মডুলেট করবেন, কোনো উপায় নাই। আপনাকে ধন্যবাদ। ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, যেটা আমরা শুনছিলাম যে উনি বলছিলেন যে আমরা যারা সংস্কৃতি নিয়ে কাজ করি কিংবা প্রগতিশীল রাজনীতি কিংবা সমাজের কথা ভাবছি, তারাই সংখ্যালঘু হয়ে যাচ্ছে। ফলে লড়াইটা সেখান থেকে করতে হবে।
আপনি কি আজকের সময়টা না, এটা তো খুবই সত্য কথা। আমরা তো সংখ্যালঘুতে পরিণত হচ্ছি। কারা? যারা প্রগতিশীল, কথাটা এখানে গুরুত্বপূর্ণ। সংস্কৃতি তো চর্চা অন্য নানান রকমও হচ্ছে। প্রগতিশীল যারা অর্থাৎ ওই যে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমরা এতক্ষণ কথা বলার চেষ্টা করছিলাম, ওই চেতনা ধারণ করে যে সংস্কৃতির চর্চা, সেইটা সংখ্যালঘু হচ্ছে। দ্বিতীয় কথাটা হচ্ছে, উনি বলছেন মুক্তিযুদ্ধ আরেকটা শুরু করতে হবে। আমার ধারণা মুক্তিযুদ্ধ শেষ হয়নি। মুক্তিযুদ্ধ মানে এই যে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অর্জিত হয়নি। স্বাধীনতার লক্ষ্যটা অর্জিত হয়েছে এই অর্থে যে আমরা একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। কিন্তু মুক্তির যে লক্ষ্য, সেই লক্ষ্য আরেকটু দূরবর্তী ছিল। আমাদের কর্তব্য ছিল ওই বিজয়ের মুহূর্তটাকে, 16ই ডিসেম্বর 1971, সেইটাকে ধরে এই যুদ্ধকে আরও প্রসারিত করা এবং সমাজে একটা মৌলিক পরিবর্তন আনা। আমাদের সমাজ কিন্তু ওই যে চিরস্থায়ী বন্দোবস্তের আমলে তৈরি হয়েছিল, সেই সম্পর্কই রয়ে গেছে। জমিদার এবং প্রজা নানানভাবে, এখন ধনী এবং দরিদ্র বলেন, পিতা এবং কন্যা বলেন, নারী ইত্যাদিতে যাই বলেন, মূল সম্পর্কটা হচ্ছে যে এক ধরনের বৈষম্যমূলক সম্পর্ক। ওই জায়গাটাতে আপনাকেও ধন্যবাদ অধ্যাপক মাহফুজা খানম। আমরা একদম শেষ মুহূর্তে, সেটি হলো স্বাধীনতা এসেছে, রাষ্ট্র এসেছে, কিন্তু আরও অনেক দূর মুক্তি। ডক্টর সিরাজ চৌধুরী বলতে চান, বেশা আমিরুল ইসলাম বলতে চান যে আমাদের মনোযোগটা দিতে হবে মূল্যবোধের কাছে এবং সেই মূল্যবোধ, মানবিক বোধের কাছে। সেই মূল্যবোধটি ধারণ করবে আমার তরুণ প্রজন্ম। আমি মনে করি আজকের দিনে এখানে বসে আমার তরুণ প্রজন্মকে বলতে হবে, যেটা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ এনেছি আমরা একটা পতাকা এনেছি, একে ধরে এর যে মূল মন্ত্র ছিল, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল যেটি, সেটাকে ধারণ করবে আমাদের তরুণেরা। যে তরুণেরা আসলে আমাদের অভীষ্ট লক্ষ্য যা ছিল, সে অভীষ্ট লক্ষ্যে মানবিকতার একটি দেশ, মানুষের সকল অধিকারের একটি দেশ। সঠিক রাজনৈতিক বোধটা তো দিতে হবে, সাংস্কৃতিক বোধটা তো দিতে হবে। তার জন্য সেই কারণে আমি বলেছিলাম, আগে আলোচনা হয়েছে, শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে তার মনোজগতের একটা জায়গায় তৈরি করে দিতে হবে। সেই মনোজগৎটা আমরা আসলে তৈরি করতে ব্যর্থ হয়েছি। আমাদের নানা কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটির জায়গা নেই, এবং এই যে জায়গা নেই, এবং সঞ্জিতা আপা যে কথাটা বললেন যে আমরা সংখ্যালঘু, যেমন এক সময় তো আমরা সংখ্যালঘু আগেও ছিলাম, আমরা যে আগেও যখন 60-এর দশকে যে আমরা খুব অনেক ছিলাম, আমি বলবো না আপার সঙ্গে, তাহলে সেই সংখ্যালঘুরা কি করে চেতনায় সংখ্যাগরিষ্ঠ হলেন, সংখ্যায়ও সংখ্যাগরিষ্ঠ হলেন? আজকে স্বাধীন দেশ, নিজেদের দেশে আমরা কেন সংখ্যালঘু হয়ে যাব? আপনারা কি দায় দেখেন? আমরা নিশ্চয়ই প্রত্যেককে দায় নিতে হবে। যে যেখানে আছি, যে অবস্থানে আছি, সেটা তরুণ, বৃদ্ধ, যুবা, নারী, পুরুষ এবং তরুণ সমাজ। আমি সবসময় তরুণদের কথা আমি আহ্বান করতে চাই যে তরুণরাই পারবে তাদের জায়গা থেকে নতুন পৃথিবীকে দেখবার জন্য, নতুন বাংলাদেশকে দেখবার জন্য, এবং তারাই আসলে আমাদের আগামী প্রজন্মের জন্য, আগামী দিনের জন্য সত্যিকারের নতুন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবে। তিনজনকে ধন্যবাদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, অধ্যাপক মাহফুজা খানম, ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আমাদেরকে এরকম একটা লম্বা সময় দেওয়ার জন্য। এরকম সময় এসে আপনাদের তিনজনকে বিশেষভাবে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। 3 দিন বিশেষ আয়োজন ছিল মানুষে হোক বিজয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার যে মূল কথা, মানবিক মর্যাদা, মানুষ ধর্ম কিংবা লিঙ্গ কিংবা বর্ণ পরিচয় নয়, আমরা প্রথমত মানুষ, এবং সেই মানুষের সমাজটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের মনোযোগ দেওয়ার জায়গাগুলো শিক্ষা, মূল্যবোধ, সমাজ এবং রাজনৈতিক প্রক্রিয়া। এখনও সেই সময়ের লড়াকু মানুষরা এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়ার কথা বলছেন স্বাধীনতার বিজয়ের 45 বছর পর। আপনারা থাকবেন এটিএন নিউজের সাথে, আগামী দিনের আয়োজনের সাথে। আপনাদের সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা। মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান।